নমস্কার, আমি ঠোঁটকাটা, আমি রাজা চট্টোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলার প্রাইম টাইমে। সুকুমার রায় অজবরলয় লিখেছিলেন, ছিল রুমাল হয়ে গেল বিড়াল। ভোট পর্ব, রেজাল্ট পর্ব সমস্ত কিছু মিটে যাওয়ার পর বাংলায় আর এক অজবরল, পুরোটাই গুলিয়ে যাওয়ার মতো ব্যাপার। গত পরশুও তার শরীরী ভাষায়, তার আদব কায়দায়, কথাবার্তায় আমরা দেখেছিলাম একটা বাঘ বাঘ ভাব। কি তেজ, কি ঔদ্ধত্য! আপনার বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা 7 দিনের মধ্যে। কি বলবেন অভিষেক? ধাক্কাধাক্কি করবেন না, প্লিজ ধাক্কাধাক্কি করবেন না, বারণ করছেন তো, এগুলো শোভনীয় নয় স্যার। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, এটা জিজ্ঞেস করে আসুন। আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। বাঘ না কাগুজে বাঘ সে তর্কে আমি ঝুঁকছি না, তবে একদিন পরেই সেই বাঘ বাঘ ভাব হয়ে গেল ইঁদুর ইঁদুর ভাব। শনিবার সন্ধে 10 দিনের জন্য সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী মারফত একটি চিঠি কলকাতা পুরসভায় গেছে, 10 দিন সময় চাওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দেওয়া হয় কিনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, যদিও অন্য ক্ষেত্রে এর আগে দেখা গেছে যে যারা যারা সময় চেয়েছেন কলকাতা পুরসভা সেই সময় দিয়েছে। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেহেতু সময়সীমা সোমবার বা মঙ্গলবার শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আর বাড়তি সময় পায় কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে তা দেখার। পুরনো কথাগুলো আপনারা আশা করি সকলেই জানেন, তবু একবার আমি মনে করিয়ে দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বিতর্কিত বেআইনি নির্মাণ ভাঙা সেই সংক্রান্ত নোটিশ এবং সম্পত্তি কর সংক্রান্ত নোটিশ দিয়েছিল কলকাতা পুরসভা। 188A হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কটি সম্পত্তি রয়েছে প্রত্যেকটি নোটিশ পড়েছে এবং নোটিশ পড়া মাত্রই দেখা যাচ্ছে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং এইখানে আঠা এখনও লাগা রয়েছে এবং সেই নোটিশের ছোট কণাগুলো রয়েছে যেটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা চলে গেছে, কিন্তু তারপরেও তার যে ভূমিকা, তার যে ঔদ্ধত্য, সেটা কিন্তু বারবার ফুটে উঠছে। যে কোনো বাড়িতে নোটিশ দেওয়া হলে বা সাটিয়ে দেওয়া হলে সেই নোটিশ লাগানো থাকে, কলকাতা পুরসভার নিয়ম রয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য এবং অহংকার একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে যে নোটিশ পাওয়ার পরেও কীভাবে ছিঁড়ে ফেলতে হয় সেটা কিন্তু তার ঔদ্ধত্যেই পরিচয়। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, এটা জিজ্ঞেস করে আসুন। আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে, উত্তর আমার থেকে নিয়ে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে বছরের পর বছর ধরে অবৈধ নির্মাণ, সব জেনেও চুপ করেছিল কলকাতা পুরসভা। দল শাসকের আসনে থাকায় পার পেয়ে যাচ্ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে অন্তত এমনটাই বক্তব্য। তৃণমূলের সাম্রাজ্যের পতন হতেই সেই দলের কাগুজে বাঘের বিরুদ্ধে নড়ে চড়ে বসেছে তার দলেরই পরিচালিত পুরসভা। হরিশ মুখার্জি রোডের এই 188A শান্তিনিকেতন বিল্ডিংয়ে ইতিমধ্যে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং কালীঘাট রোডের বাড়িতে 400 সাবক্লস 1 ধারায় নোটিশ দেওয়া হয়েছে। সেই অভিযোগ গত বছর আগস্ট সেপ্টেম্বর মাসেও এসেছিল কলকাতা পুরসভার 9 নম্বর বোরোতে। শুধু তাই নয়, অভিষেকের কালীঘাট রোডের বাড়ির সামনে বাস চলাচলের রাস্তার জংশনে ফুটপাত দখল করে পার্টি অফিসও তৈরি করা হয়। ক্রমে অফিসের জেরে রাস্তাও দখল হয়ে যায়, এমনকি গার্ডরেল দিয়ে রাস্তা আটকে রাখা হয়। এই বাড়িটা একটা চালা ছিল, ঠিক আছে, এটা জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে জায়গাটাকে লুট করে এরা প্রমোটিং করে এখানে আছে। তুমি বাজি মমতা ব্যানার্জি, এরা তো ব্যাগ পিসি ভাইপোর ব্যাপার। শুধু এটা না, আশেপাশে অনেক বাড়ি আছে জোর জবরদস্তি করে ভাইরাল লুটপাট করে। কলকাতার বিল্ডিং বিভাগ সূত্রে খবর, একটা বা দুটো নয়, অন্তত 15টিরও বেশি অভিযোগ ছিল হরিশ মুখার্জি রোডের বাড়ি ও কালীঘাট রোডের অভিষেকের অফিসে অবৈধ নির্মাণ নিয়ে। এমনকি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের বড় ইঞ্জিনিয়ারদের কাছেও রিপোর্ট ছিল লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিগুলো আচমকাই গজিয়ে উঠছে। কিন্তু তাতে আর কি, তৎকালীন শাসক দলের তথাকথিত যুবরাজ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? রাজনৈতিক বাধ্যবাধকতা এবং চাপের কারণে সে ফাইলগুলো হিমঘরে চাপা পড়ে যায়, এমনকি আস্থা খুঁড়ে স্থান পায়।
রাজ্যে পালাবদল ঘটার পর সেই ফাইলগুলো আবার নতুন করে খোলা হচ্ছে। অভিষেক বুঝবে আমি কি করে বলবো তার কাছে কি কাগজপত্র আছে না আছে, এই তো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করা উচিত। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই। এখন দেখার বিষয় শুধু নোটিশ দিয়ে ওখানেই চুপ হয়ে যাবে না অ্যাকশন নেবে। মেয়র উত্তর দিন, মেয়র থাকাকালীন অবস্থায় এই বেআইনি কাজগুলো হলো কেমন? দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারুর পক্ষে জানা সম্ভব নয়। সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। পুরসভার দেওয়া নোটিশ ছিঁড়ে দিয়েছেন, সাংবাদিকদের সামনে সেই চেনা উদ্ধত্ত দেখিয়েছেন, কিন্তু দলের কেউ তার দায় নিতে চাইছেন না। শেষ পর্যন্ত বাঘ হয়ে গেল ইঁদুর, সুর করে পুরসভার কাছে সময় চেয়ে চিঠি দিলেন। শনিবার সন্ধে 10 দিনের জন্য সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখছি আমরা তো কালকে রাত বিকেলের দিকে পেয়েছি, দেখছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের যারা রয়েছেন, যারা এই লিগ্যাল বিষয়গুলো দেখছেন, তারা এটার আলোচনা করবেন। তাকে সময় দেওয়া হবে না, এই বিষয়ে কি হবে সেটা ডিসাইড করে জানানো হবে। যে ব্যক্তি আগে কোনো স্কুলের টিচারদেরও কোশ্চেনের উত্তর দিতেন না, সে ব্যক্তি এখন চিঠির উত্তরে উত্তর দিচ্ছেন, এটাই হচ্ছে সবথেকে বড় বাংলার মানুষের পাওয়া। এই অধ্যত্ত অহংকার, মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, বড়দেরকে অসম্মান করা, নিজের দলের মধ্যে পর্যন্ত তিনি এতটাই নিন্দিত, ওনাকে নিয়ে যদি আমি কোনো কথা বলি তাহলে একটা পুঁতি গন্ধময় নর্দমায় ঢিল মারা হবে এবং সেখান থেকে আরো নতুন করে আবার গন্ধ বেরোবে। ফলে অভিষেককে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই। ভাবখানা ছিল এমন যেন রয়্যাল বেঙ্গল টাইগার, চাপে পড়তেই ইঁদুর। ভোটের আগে অনেক রকম গরমাগরম বচন শুনিয়েছেন, চিবিয়ে উদ্ধত ভঙ্গিতে কথা বলতেন। ভোটের পর এফআইআর হতেই রক্ষা কবচ পেতে ছুটেছেন হাইকোর্টে। কিংবা ধরুন ফলতার কথা, ভোটের আগে গর্জে এসেছিলেন। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। কার শ্মশানে কার চিতা জলে, অভিষেকের ডায়মন্ড হারবার মডেলের ফলতায় আজকে রেজাল্ট আউট হলো। 4 মে ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে আর ফলতার রাস্তা ধরেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সেঁধিয়ে গিয়েছেন তার বাড়ির গর্তে। 2024 লোকসভা ভোটে ফলতা বিধানসভা থেকেই শুধু এই একটা বিধানসভা এলাকায় অভিষেক বাবুর লিড ছিল, ব্যবধান ছিল 1,68,372। তিনি পেয়েছিলেন 1,83,635টি ভোট। বিজেপি পেয়েছিল মাত্র 15,263 ভোট। আর এবার ভোটের আগেই মানে এই পুনর্নির্বাচনে লড়াই ছেড়ে পালিয়ে যান তৃণমূলের প্রার্থী, অভিষেকের অত্যন্ত বিশ্বস্ত একান্ত অনুগত জাহাঙ্গীর খান। এবার 1,09,021 ভোটের ব্যবধানে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তিনি পেয়েছেন 1,49,666 ভোট। 2 নম্বরে স্ট্রাইকিংলি 2 নম্বরে উঠে এসেছে সিপিএমের প্রার্থী শম্ভুনাথ কুর্মী পেয়েছেন 40,645টি ভোট। থার্ড হয়েছে কংগ্রেস, তৃতীয় কংগ্রেস প্রার্থী রাজ্জাক মোল্লা, তিনি পেয়েছেন 10,084টি ভোট। আর 7,783 ভোট পেয়ে ফোর্থ বয় তৃণমূলের অভিষেকের পুষ্পা জাহাঙ্গীর খান, তিনি হয়েছেন ফোর্থ। মানে অবাধ ভোট হতেই তৃণমূলের জামানত জব্দ। সম্ভবত তৃণমূলের সর্বকালের সব থেকে খারাপ রেজাল্ট এবার হলো ফলতায়। 10-15 বছর ধরে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, সেই জন্যই আজকের এই ভোটের ইভিএমে বিস্ফোরণ হয়েছে। ও তো কাউকে ভোট দিতে দেয়নি, যা পেরেছে ঝাঁটিয়ে নিয়ে চলে গেছিল। যে অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে গিয়ে বড় করে জোর করে কথা বলতো যে ডায়মন্ড হারবার মডেল
সেই ডায়মন্ড হারবার মডেল আজকের ফলতা বিধানসভার মানুষ আজকে দেখিয়ে দিয়েছে। মানুষের ভোট মানে ভোটে মানুষ দিয়েছে, মন ভরে ভোট দিয়েছে। এতদিন অভিষেক ব্যানার্জির একটা পোষা কুত্তা ছিল জাহাঙ্গীর খান নামক একটা জঞ্জাল, তার অত্যাচারে ফলতার অলিতে গলিতে তার যে সন্ত্রাস বাহিনী ছিল তাদের অত্যাচারে মানুষের বাক রুদ্ধ হয়ে গেছিল। জাহাঙ্গীর খানকে খুঁজে পাওয়া যাবে না, একদম সে গর্তের ভেতরে ঢুকে গেছে। এই যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এত অভিযোগ, তাহলে কি হ্যাঁ, আইনের পথে যা তদন্ত হবে এবং তদন্তে যা হবে পুলিশ প্রশাসন তদন্ত করবে। মানুষের উপর অত্যাচার করলে, মানুষের ঘরবাড়ি লুট করলে, মানুষের জায়গা সম্পত্তি কেড়ে নিলে, মানুষকে মেরে টাঙিয়ে দিলে সেগুলো তদন্ত হবে না আর জেল খাটতে হবে না? এটা হয় নাকি? যুবরাজ অভিষেক ব্যানার্জি 7 লক্ষর ওপর ভোটে ডায়মন্ড হারবার মডেল, দ্য ফেমাস ডায়মন্ড হারবার মডেল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে যেভাবে করেছিলেন লোকসভার ভোট, সেটা আজকে ভেরি ক্লিয়ার। ফলতার ফলাফল দেখার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটা দীর্ঘ পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে, মানে হেরে যাওয়ার মডেলে। ডায়মন্ড হারবার মডেল হয়ে গেল হারবার মডেল। প্যারাশুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত, এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে, গণতন্ত্রের কণ্ঠরোধ করতেও কোনো কসুর করেনি এই বাঘের ছাল পড়া বেড়াল। এসব তো সবে শুরু, মানে প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে আগামী দিনে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সামনে নির্বাচনে তৃণমূলের যেটা লড়াই সেটা হচ্ছে নোটার বিরুদ্ধে। এইভাবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছেন এই পোস্টে। তৃণমূলের সর্বস্তরে দুর্বৃত্তায়ন হয়েছিল, মানে ক্রিমিনালাইজেশন যাকে আমরা বলি। সর্বস্তরে দুর্বৃত্ত ঢুকে পড়েছিল, যা সাধারণ মানুষ মন থেকে মেনে নেয়নি। অসৎ আচরণও মানুষ মেনে নেয়নি। নেতা কর্মীদের অহংকারী দলের পতন ঘটিয়েছে, বোঝালেন কাকলি ঘোষ দস্তিদার। ভিতরে ভিতরে দলে ঘুণ ধরেছিল বলে সাফ কথা তৃণমূল সাংসদের। এবং কাকলি দেবীর পরপর কয়েকটি আচরণ এবং মন্তব্য থেকে স্পষ্ট, তৃণমূলের সঙ্গে তিনি, অন্তত এই তৃণমূলের সঙ্গে তিনি কোনো সংস্রব রাখতে আর চাইছেন না। দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতর ভেতরে কী হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতর ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু উপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি।